হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 11 এর উদস্থিতি বিদ্যা অধ্যায়ের সেমিস্টার 2 যে উদস্থিতি বিদ্যা আছে ওই চ্যাপ্টার সেট 1 যে অঙ্কগুলো আছে ছায়া প্রকাশনীতে সেই অঙ্কগুলো আমরা সলভ করার চেষ্টা করব। প্রথম অঙ্ক আছে, দেখো, রূপর আপেক্ষিক গুরুত্ব 10.5 হলে সিজিএস এবং এসআই তে রূপর ঘনত্ব কত? আমরা কি জানি, কোন পদার্থের ঘনত্ব সমান সমান তার আপেক্ষিক গুরুত্ব ইনটু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে আমরা জানি কি পদার্থের ঘনত্ব সমান সমান ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব ইন্টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। তাই যদি হয়, রূপর আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, অর্থাৎ রূপর ঘনত্ব সিজিএস পদ্ধতিতে, অর্থাৎ কি হবে, রূপর ঘনত্ব সমান সমান আপেক্ষিক গুরুত্ব 10.5 ইন্টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব 1 সিজিএস পদ্ধতিতে। তাহলে রূপর ঘনত্ব হবে এত গ্রাম পার সেমি কিউব, মানে 10.5 গ্রাম পার সেমি কিউব। এসআই পদ্ধতিতে রূপর ঘনত্ব কি হবে, এসআই পদ্ধতিতে রূপর ঘনত্ব সমান সমান 10.5 ইন্টু এসআই তে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। তার মানে কত আসবে আমাদের, এটাই লিখে দিতে পারি 10.5 ইন্টু 10⁻³ কিলোগ্রাম পার মিটার কিউব বা 105। তার পিছনে আমাদের তিনটে শূন্য বসবে, দশমিকের পর একটার পর দশমিক হয়, দুটো শূন্য থাকবে, একটা কেটে যাবে, এত কিলোগ্রাম পার মিটার কিউব। এটাই উত্তর। আসছি 2 দাগের অঙ্কে। দেওয়া আছে তামা ও সীসার একটি সংকর ধাতুর ভর 320 গ্রাম এবং আয়তন 30 ঘন সেন্টিমিটার। তামা ও সীসার আয়তন নির্ণয় করো। তামার আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 8.89 এবং সীসার আপেক্ষিক গুরুত্ব 11.37। তাহলে তামার ঘনত্ব কত? তামার ঘনত্ব 8.89 গ্রাম পার সেমি কিউব। আর সীসার ঘনত্ব কত হবে না, সীসার ঘনত্ব 11.37 গ্রাম পার সেমি কিউব। এবার তামা ও সীসার আয়তন বের করতে বলেছে। ধরে নি, মনে করি তামার আয়তন সমান সমান ভি ঘন সেন্টিমিটার। অর্থাৎ সীসার আয়তন কত হবে, সীসার আয়তন সমান সমান মোট আয়তন 30, তাহলে 30 মাইনাস ভি ঘন সেন্টিমিটার। প্রশ্নানুসারে কি না, আমাদের ঘনত্ব দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ভর দেওয়া আছে। তাহলে ঘনত্ব ইনটু আয়তন করলে কি পাবো, ভর পাবো। তাহলে আমরা 8.89 ইনটু ভি করলে আমরা পেলাম তামার ভর প্লাস 30 মাইনাস ভি ইনটু সীসার ঘনত্ব 11.37 ইজ ইকুয়াল টু কত, আমাদের মোট ভর 320 গ্রাম
এর সঙ্গে সমান হবে और 8.89 ভি মাইনাস 11.37 ভি ইজ ইকুয়াল টু 320 মাইনাস এই দুটোর গুণ করে যেটা হবে সেটা এদিকে নিয়ে এলাম, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, কত আসবে না 3 সাথে 21 এর 1 হাতে থেকে 2, 3 থেকে 9 আর 2 11 এর 1 হাতে থেকে 1, 3 একে 3 এর 4, 3 একে 3, তাহলে 34.3411 এখানটায় আমাদের দশমিক হবে 341.10 আর এটা বিয়োগ করলে কত আসবে মাইনাস 9 এর কত হলে 16 17 9 এর 8 হলে 17 হাতে থেকে 1 8 এর 9 9 এর কত হলে 13 4 হলে 13 হাতে থেকে 1 এটাকে 9 9 আর 2 হলে 2.48 ভি ইজ ইকুয়াল টু মাইনাস 320, তাহলে 0.10 বসে গেল, 1 করতে 1 2 আর 2 হলে 4 3, তাহলে 21.10 তাহলে দুই দিক থেকে দশমিক কেটে যাক, অর্থাৎ ভি সমান সমান কত আসবে 21.10 বাই 2.48, দশমিকটা তুলে দিই, কাটাকুটি আমাদের 4 দিয়ে কি যাবে 4 এ 5 20 1 11 4 দুগুণ 8 3 30 হচ্ছে না 2 দিয়েই দিই 2 1 কে 2 2 দুগুণ 4 4 দুগুণ 8 124 কে 2 0 5 দুগুণ 10 1 10 5 দুগুণ 10 1055, এবার 1055 বাই 124 এটাকে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখি কত আসে, আমাদের এটার মান আসছে 8.5, তাহলে ভি অর্থাৎ তামার ঘন আয়তন কত 8.5 ঘন সেন্টিমিটার, অতএব দিয়ে লিখে দিই, অতএব তামার আয়তন 8.5 ঘন সেন্টিমিটার, অতএব সীসার আয়তন কত হবে না 30 থেকে বাদ যাবে 30 মাইনাস 8.5 এত সেমি কিউব, 0.5 5 হলে 10 আর থেকে 9 আর 1 হলে 10 21.5 ঘন সেন্টিমিটার, এটাই তাহলে উত্তর। সীসার আয়তন হবে 21.5 ঘন সেন্টিমিটার, তামার আয়তন হবে 8.5 ঘন সেন্টিমিটার, এটাই উত্তর। চলে আসছি এরপর 3 দাগের অঙ্কে, দেওয়া আছে একটি পাত্রে 1.8 আপেক্ষিক গুরুত্ব সম্পন্ন 90 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, এর সঙ্গে 90 গ্রাম জল মেশালে কত আয়তন সংকোচন হবে। মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব আমাদের দেওয়া আছে, তাহলে আপেক্ষিক গুরুত্ব 1.8 আপেক্ষিক গুরুত্ব সম্পন্ন সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব কত সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব সমান সমান 1.8 গ্রাম পার সেমি কিউব, আর মিশ্রণের ঘনত্ব সমান সমান 1.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এবার তাহলে মিশ্রণের ঘনত্ব 1.5 গ্রাম পার সেমি কিউব, তাহলে আমাদের সালফিউরিক অ্যাসিডের আয়তন কত হবে, অতএব সালফিউরিক অ্যাসিডের আয়তন সমান সমান 90 গ্রাম জল মেশানো হয়েছে 90 গ্রাম সালফিউরিক অ্যাসিডে, 90 বাই তার আমাদের সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব 1.8, তাহলে এত সেমি কিউব, দশমিক তুলে 10 5 10 কে
50 ঘন সেন্টিমিটার। তাহলে সালফিউরিক অ্যাসিডের আয়তন 50 ঘন সেন্টিমিটার। এবার মোট মিশ্রণ কত? 90 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে 90 গ্রাম জল। তাহলে মোট মিশ্রণ 90 প্লাস 90 180 এবং মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব 1.5। তাহলে মিশ্রণের মোট আয়তন সমান সমান কত হবে? 90 প্লাস 90 180 বাই মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব 1.5 দেওয়া আছে, সেটাই তাহলে তার ঘনত্ব। তাহলে এত সেমি কিউব, 2 10 দিলাম, 15 কে 15, 3 30, 15 দুগুণ 30, অর্থাৎ 120 ঘন সেন্টিমিটার। কিন্তু মিশ্রণে অ্যাসিড ছিল 50 ঘন সেন্টিমিটার আর জল মেশানো হয়েছে আমাদের কত? না 90 গ্রাম, আর জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব। তাহলে মিশ্রণের প্রকৃত ঘনত্ব হওয়ার কথা ছিল কত? 90 প্লাস 50 120। এখানে দেখো জলের ওজন দেওয়া আছে কত? 90 গ্রাম। 90 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, এর সঙ্গে 90 গ্রাম জল মেশানো হয়েছে। তাহলে 90 গ্রাম জল দেওয়া আছে, তাহলে 90 গ্রাম জলের আয়তন কত? জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব। তাহলে 90 গ্রাম জলের আয়তন হবে 90 ঘন সেন্টিমিটার। তাহলে মিশ্রণের মোট আয়তন হওয়া উচিত ছিল সমান কত? না 90 প্লাস 50 সালফিউরিক অ্যাসিড। তাহলে কত? 90 আর 50 140 ঘন সেন্টিমিটার। কিন্তু হয়েছে কত? 120 ঘন সেন্টিমিটার। তাহলে মেশালে কত আয়তন সংকোচন হলো? অর্থাৎ মিশ্রণের আয়তন সংকোচন হলো, অতএব মিশ্রণের আয়তন সংকোচন হলো সমান সমান 140 মাইনাস 120 সেমি কিউব ইজ ইকুয়াল টু 20 সেমি কিউব। এটাই উত্তর। এরপর চলে আসছে আমরা 4 দাগের অঙ্কে। দেওয়া আছে একটি কৈশিক নলের ভর 4.576 গ্রাম, এর মধ্যে একটি পারদ সূত্র প্রবেশ করালে এর ভর হয় 4.925 গ্রাম। যদি এই সূত্রের দৈর্ঘ্য 3.435 সেমি হয় তবে নলের রন্ধ্রের গড় ব্যাস নির্ণয় করো। তাহলে পারদ সূত্র ঢোকানোর পর ভর হচ্ছে 4.925 গ্রাম। তাহলে পারদ সূত্রের ভর কত? পারদ সূত্রের ভর সমান সমান কত আসবে? না 4.925 মাইনাস 4.576 গ্রাম ইজ ইকুয়াল টু 6 আর 9 হলে 15, হাতে থেকে 1, সাথে 8, 8 আর 4 হলে 12, 6, 6 আর 3 হলে 9.0349 গ্রাম। এটা হচ্ছে পারদ সূত্রের ভর। পারদ সূত্রের আপেক্ষিক গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে পারদ সূত্রের আয়তন কত? অতএব পারদ সূত্রের আয়তন সমান সমান কি আসবে? 0.349 বাই 13.6 এত ঘন সেন্টিমিটার। এবার বলেছে যদি এই সূত্রের দৈর্ঘ্য 3.435 হয়, 3.435 হয় তবে নলের রন্ধ্রের গড় ব্যাস। তো মনে করি নলের রন্ধ্রের গড় ব্যাসার্ধ সমান সমান 8 সেন্টিমিটার। তাহলে ওদের শর্তানুসারে কি হবে? শর্তানুসারে
আয়তন সমান হবে কিসের সঙ্গে, না পারদ সূত্রের এই আয়তনের সঙ্গে আমরা যদি এই যে নলের রন্ধ্রের আয়তনটা নলটাকে যে এল দৈর্ঘ্য অর্থাৎ 3.435 সেমি পারদ সূত্র আছে তার ব্যাস যদি r ধরে নিয়ে ব্যাসার্ধ r ধরে নিয়ে আমরা করি, তাহলে সেক্ষেত্রে আয়তন কি হয়, পাই আর স্কয়ার এইচ লম্বা বৃত্তাকার চোঙের যে আয়তন পাই আর স্কয়ার, এইচ এর মান কত না 3.435 ইজ ইকুয়াল টু কত আসবে না 0.349 বাই 13.6। অতএব r সমান সমান কি আসবে, বর্গমূল করতে হবে কার না 0.349 বাই কি কি আসছে 13.6 ইন্টু পাই ইন্টু 3.435, এই টোটালটার বর্গমূল করতে হবে। ক্যালকুলেটরের সাহায্যে দেখি মান কত আসে। এটার মান আসছে 0.04876, তারপরে অনেক আসছে এত সেন্টিমিটার আমরা ধরতেই পারি। তাহলে পারদের নলের রন্ধ্রের গড় ব্যাস কত হবে এর দ্বিগুণ, অতএব নলের রন্ধ্রের গড় ব্যাস সমান সমান 2 ইন্টু এটা হবে 0.04876 ইন্টু 2 0.09752, এটাকে যদি আমরা এক্সাক্ট ভ্যালুতে নিই 975 হচ্ছে 48765 যদি নেওয়া হয় তাহলে আসবে 0.90973 সেন্টিমিটার। তাহলে নলের রন্ধ্রের গড় ব্যাস এত সেন্টিমিটার, এটাকে যদি মিলিমিটারে যাই এটা সমান সমান মিলিমিটারে কত আসবে, এক ঘর সরে যাবে, তাহলে 0.9753 এত মিলিমিটার হবে। এটাই আমাদের উত্তর। চলে আসছি 5 দাগে। দেওয়া আছে একটি বিকারে 4 সেমি গভীর পারদ ও তার উপর 12 সেমি গভীর জল আছে, বিকারের তলদেশে মোট চাপ কত। দেওয়া আছে এখানে আরেকটা তথ্য, সেটা হচ্ছে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি কিউব আর বায়ুমণ্ডলের চাপ 76 সেমি এইচজি। এখন 4 সেমি গভীর পারদ সবার নিচে থাকবে, পারদের ঘনত্ব সব থেকে বেশি, তাই তার উপরে জল আছে 12 সেমি। তাহলে মোট চাপ কত হবে, পারদের চাপ প্লাস 12 সেমি উঁচু জলের চাপ প্লাস বায়ুমণ্ডলের চাপ, সেটাই তো হবে বিকারের তলদেশের মোট চাপ। তো সেটা আমরা সরাসরি লিখে দিই একেবারে, বিকারের তলদেশে মোট চাপ তাহলে বিকারের তলদেশে মোট চাপ কত না আমাদের 4 সেমি গভীর পারদের চাপ কত 4 ইন্টু 13.6 এইচ রো জি, জি কত না 980। এরপর আসছে 12 সেমি গভীর জলের চাপ, তাহলে 12 ইন্টু জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব ইন্টু 980 এইচ রো জি, প্লাস বায়ুমণ্ডলের চাপ 76 সেমি পারদস্তম্ভ মানে 76 ইন্টু 13.6 ইন্টু 980। সবকটাতে 980 কমন আছে, তাহলে আমরা এগুলোকে একেবারে ক্যালকুলেট করেই দেখি কত আসে। এটার মান আসছে 1.078 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার, এখানেও ডাইন পার সেমি স্কোয়ার।
আমরা এখান থেকে 980 কমন নিতেই পারি, 4 × 13.6 প্লাস 12 প্লাস 76 × 13.6 করতে পারি, করে আমরা ক্যালকুলেট করতে পারি বা ক্যালকুলেটরের সাহায্যে সরাসরি করে নিতে পারি। তাহলে বিকারের তলদেশে মোট চাপ আসবে 1.078 × 10⁶ ডাইন পার সেমি স্কয়ার। এটাই উত্তর। চলে আসছি 6 এর দাগে, দেওয়া আছে বায়ুমণ্ডলের চাপ 10⁶ ডাইন পার সেমি স্কয়ার হলে জলের কত গভীরতায় চাপ বায়ুমণ্ডলের চাপের 3 গুণ হবে। জলের গভীরতায় কি হবে, জলের চাপ প্লাস বায়ুমণ্ডলের চাপ, তাহলে অ্যাকচুয়ালি এর 3 গুণ মান মানে আমরা কি লিখতে পারি, প্রথমে আমরা লিখে নিই, মনে করি H গভীরতায় চাপ বায়ুমণ্ডলের চাপের 3 গুণ হবে। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে কি লিখতে পারি আমরা, H গভীরতায় বায়ুমণ্ডলের চাপের 3 গুণ হবে। তাহলে H গভীরতায় জলের চাপ কত হবে না, আমাদের H রো জি, তাহলে H রোর মান 1 ইনটু জি হচ্ছে 980 প্লাস এর উপরে কি থাকবে না বায়ুমণ্ডলের চাপ থাকবে, সেটা কত না 10⁶ ডাইন। এখানে কত হবে টোটাল চাপ না বায়ুমণ্ডলের চাপের 3 গুণ, তাহলে বায়ুমণ্ডলের চাপ ছিল 10⁶, তার 3 গুণ হয়ে যাবে এটা। তাহলে আমরা এখান থেকে সরাসরি কি করতে পারি, H সমান আমরা 2 × 10⁶ লিখতে পারি, একটা 10⁶ এদিকে বিয়োগ হয়ে গেলে তাই হবে, বাই 980 হবে, 2 × 10⁶ বাই 980, দেখি কত আছে, তার মান আসছে 2041 সেন্টিমিটার। অতএব H সেন্টিমিটার গভীরতা এখানে ধরে নিলাম, H সেন্টিমিটার গভীরতায় ইজ ইকুয়াল টু কি লিখতে পারি না 20.41 মিটার। মিটার থেকে সেন্টিমিটার 2 ঘরের ডিফারেন্স, 0.2 ঘর সরে আসবে বাদিকে, তাহলে এত মিটার। উত্তর কত হবে, তাহলে বায়ুমণ্ডলের জলের কত গভীরতায় না জলের 20.41 মিটার গভীরতায় চাপ বায়ুমণ্ডলের চাপের 3 গুণ হবে, এটাই উত্তর। আসছি 7 এর দাগের অঙ্কে, দেওয়া আছে একটি বাড়ির নিচের তলার কলে জলের চাপ 5,90,000 নিউটন পার মিটার স্কয়ার এবং ছাদের কলে জলের চাপ 1,98,000 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে বাড়িটির উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে উচ্চতাটা কত হবে না জলের চাপের যে পরিবর্তন হচ্ছে সেটাই তার আমাদের উচ্চতা, অর্থাৎ H যদি বাড়িটির উচ্চতা হয় H রো জি, আমাদের এটা ডিফারেন্স চাপের ডিফারেন্স হবে H রো জি। আমরা কি ধরে নেব, মনে করি বাড়িটির উচ্চতা সমান H মিটার। প্রশ্নানুসারে কি হবে না H রো কত হবে 1000 ইনটু জি হচ্ছে 9.8, এটা সমান আমাদের 59.198। অতএব H ইজ ইকুয়াল টু কত আসবে, বিয়োগফল 3টে 0, 8 আর 2 হলে 10, সাথে থেকে 1, 9 কে 10, 10 আর 9 হলে 19, সাথে থেকে 2 আর 392 বাই 9.8 ইন্টু একের পিঠে 3টে 0, 3টে কাটলো, তাহলে 392 কে 9.8 দিয়ে ভাগ করলে আমাদের H এর মান বেরিয়ে যাবে। উচ্চতা আসছে আমাদের 40 মিটার। অতএব বাড়িটির উচ্চতা বাড়িটির উচ্চতা 40 মিটার, এটাই আমাদের উত্তর।
এখানটায় আমাদের ঘনত্ব অর্থাৎ জলের ঘনত্ব এসআই পদ্ধতিতে কি 1000 কিলোগ্রাম পার ঘনমিটার, সেই জন্য এখানে কিন্তু 1 হবে না, 1000 কিলোগ্রাম পার ঘনমিটার। আসছে 8 দাগের অঙ্কে দেওয়া আছে একটি জল ভর্তি শঙ্কুর উচ্চতা 50 সেন্টিমিটার, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার। শঙ্কুটির ভূমিকে টেবিলের উপর রাখা হলো, টেবিলের উপর শঙ্কুর জলের ঘাত কত হবে? তাহলে শঙ্কুর জল ভর্তি শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 50 সেমি, তাহলে আমাদের ঘাত বের করতে হবে। ঘাত কি না চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে ঘাত সমান সমান যদি চাপ ইন্টু ক্ষেত্রফল হয়, ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে টেবিলের উপর ঘাত কত হবে? জলের ঘাত এফ হলে এফ সমান সমান কি হবে না এইচ কত না 50 রো জলের 1 ইন্টু জি হচ্ছে 981 এইচ রো জি। এটা এর সঙ্গে কি গুণ করতে হবে না ক্ষেত্রফল কার না শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ইন্টু 20, এত ডাইন হবে। তাহলে এটাকে ক্যালকুলেট করে দেখি আমাদের কত আসছে, 5 দুগুণ 10, তাহলে 981 তার পিঠে 981 পিঠে আমাদের কটা 5 দুগুণ 10, 0 আর দুটো শূন্য আছে, এত ডাইন। তাহলে এটা আমাদের নিউটনে যদি চলে যায় 1 2 3 4 5 10 টু দি পাওয়ার 5, 1 ডাইন সমান 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, ডাইনকে 10 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করলে আমরা নিউটন পেয়ে যাব। তাহলে 10 টু দি পাওয়ার 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে 9.81 নিউটন। এটাই আমাদের ঘাত, অর্থাৎ টেবিলের উপর শঙ্কুর জলের ঘাত কত, অতএব টেবিলের উপর শঙ্কুর জলের ঘাত 9.81 নিউটন। এছাড়াও যে সমস্ত অঙ্কগুলো বাকি থাকছে সেগুলো নেক্সট ক্লাসে করব, অর্থাৎ আমাদের উদস্থিতি বিদ্যার। আর বাকি যদি কোনো অঙ্কে অসুবিধা থাকে কমেন্টসে জানাবে, সেটাও সেই ক্লাসে সলভ করব।